সিনেমা শুরু হয় আফগানিস্তান থেকে। সেখানে এখন যুদ্ধ চলছে। ওখানে আমরা একটি ২৭ বছর বয়সী মহিলাকে দেখতে পাই। ওর নাম সারা। ওর বৃদ্ধ স্বামী হামিদের দেখাশোনা করছে। হামিদ আফগানিস্তানের আর্মিতে ছিল। যুদ্ধের ফলে ওর গলায় গুলি লেগেছে, তাই ও লিকুইড খাবার ছাড়া কিছুই খেতে পারে না। ডাক্তার বলেছিল ১-২ সপ্তাহের মধ্যে হামিদ ঠিক হয়ে যাবে, কিন্তু ১৬ দিন হয়ে গেল তাও হামিদ নড়াচড়া করতে পারছে না। তার ওপর অনবরত গানফায়ার আর এক্সপ্লোশনের জন্য সারা ওর ২টি বাচ্চা মেয়ে আর স্বামীকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও ওর বিশ্বাস হামিদ ঠিক একদিন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। ও হামিদকে স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, ওর জন্য প্রার্থনা করে। আর এভাবেই সারার দিনগুলো কাটছে। একদিন সারা হামিদকে ওর শ্বাস প্রশ্বাস নেওয়াটা কিছুক্ষণের জন্য বন্ধ করতে রিকোয়েস্ট করে। হামিদ সেটাই করে, আর এর ফলে সারা বুঝতে পারে যে হামিদ ওর কথা শুনতে পাচ্ছে। এই সময় ওর মেয়েরা এসে বলে ওদের খিদে পেয়েছে, আর সারা এটাও লক্ষ্য করে যে ওদের পানীয় জল শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সারা ওষুধের দোকানে গিয়ে দোকানদারকে ওষুধের জন্য খুব রিকোয়েস্ট করে। ও বলে এই ওষুধগুলো না পেলে আমার স্বামী বাঁচবে না। কিন্তু যেহেতু সারার কাছে কোনো টাকা নেই, তাই দোকানদার ওকে ওষুধ দিতে মানা করে দেয়। সারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। তারপর লবণ আর জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে হামিদকে দেয়। কারো থেকে সাহায্য পাওয়ার জন্য সারা ডেসপারেট হয়ে উঠেছে, তাই একটু পর ওর মাসির সাথে দেখা করতে যায়। কিন্তু বাড়ির মালকিন বলেন তোমার মাসি এই বাড়িতে আর থাকেন না। সারা ওর মাসির নতুন অ্যাড্রেসটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মালকিন কোনো জবাব না দিয়েই দরজা বন্ধ করে দেয়। আবারও হতাশ হয়ে সারা নিজের বাড়িতে ফিরে আসে আর হামিদকে সমস্ত ব্যাপারটা জানায়। ও এটাও বলে তোমার মা আর ভাই তোমাকে ছেড়ে এখান থেকে চলে গেছে। এই যুদ্ধের মধ্যে ওরা এখানে আর থাকতে পারবে না। এত বিপদের মধ্যে আমাদের কোনো আত্মীয় স্বজনই আমাদের পাশে নেই। এই বলে সারা কাঁদতে থাকে। ওদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই, তাই ও একটা কেরোসিন ল্যাম্প জ্বালায়। ওর মেয়েরা ওকে জিজ্ঞেস করে বাবা আমাদের ওপর রেগে আছে কেন, বাবা আমাদের সাথে কথা কেন বলে না। তখন সারা ওদেরকে বুঝিয়ে বলে যে বাবা তো তোমাদের ওপর রেগে নেই, আসলে সে একটু অসুস্থ, তবে চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যেই তোমাদের বাবা সুস্থ হয়ে উঠবে। পরদিন সকালে ডাক্তার আসে হামিদকে দেখতে, কিন্তু সারার কাছে তো কোনো টাকা নেই। তাই ও ডাক্তারকে বলে বাড়ির ভিতরটা খুব নোংরা হয়ে আছে, তার ওপর সারার কিছু মেয়েলি অসুবিধা চলছে, তাই এই মুহূর্তে ডাক্তারকে ও বাড়ির ভিতর অ্যালাউ করতে পারবে না। তখন ডাক্তার এখান থেকে চলে যান, কিন্তু কথা দিয়ে যান যে কয়েকদিন পর উনি আবার আসবেন। এর কিছুক্ষণ পর সারা একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পায়, যাতে বলা হচ্ছিল সবাইকে বড় বাড়িটার সামনে একত্রিত হতে। সেখানে ওদেরকে বন্দুক দেওয়া হবে, আর সেই বন্দুক দিয়ে নিজেদের এবং এই শহরকে রক্ষা করতে হবে। সারা বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই এখানে হামলা হতে চলেছে, তাই ও তাড়াতাড়ি ওর 2 মেয়েকে নিয়ে বম শেল্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সারা হামিদকে তো নিয়ে যেতে পারে না, তাই ও প্রার্থনা করে হামিদের যেন কোনো ক্ষতি না হয়। বম শেল্টারে ওর প্রতিবেশীরাও ওকে জয়েন করে। সবাই মিলে রেডিওতে শুনতে পায় ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যতক্ষণ না মিসাইল অ্যাটাক বন্ধ হচ্ছে কেউ যেন বম শেল্টারের থেকে বাইরে না আসে। এই সময় কয়েকজন সন্ত্রাসী বাড়ির ভিতর ঢুকে আসে আর হামিদকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। ওরা বাড়িটিকে ভালো করে চেক করে, কিন্তু সেখানে কেউই ছিল না। তখন তারা হামিদের ঘড়ি আর বিয়ের আংটিটা নিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিসাইল অ্যাটাক বন্ধ হলে সারা বাড়ি ফিরে এসে প্রথমে হামিদকে চেক করে। ও দেখে হামিদ ঠিক আছে, ওর কোনো ক্ষতি হয়নি, কিন্তু হামিদের ঘড়ি আর আংটিটা নেই। তার মানে সেগুলো সন্ত্রাসীরা নিয়ে গেছে। এরপর বাইরে গিয়ে দেখে ওদের 5 জন প্রতিবেশীকে সন্ত্রাসীরা মেরে ঝুলিয়ে দিয়ে গেছে। এসব দেখে সারা খুব ভয় পেয়ে যায়। ও এভাবে এত বিপদের মধ্যে আর এখানে থাকতে পারবে না, তাই ওর 2 মেয়েকে নিয়ে আবারও ওর মাসির বাড়িতে যায়। কিন্তু এবারও বাড়ির মালকিন ওর সাথে কোনো কথা বলতে চান না। তখন সারা প্রমিস করে মালকিন যদি ওর মাসির নতুন অ্যাড্রেসটা দিয়েও দেন, তাহলে ও ওর মাসির সাথে দেখা করতে যাবে না। আর কোনো উপায় না থাকায় মালকিন সারাকে অ্যাড্রেসটা দিয়ে দেন। তবে সারা ওর প্রমিস রাখে না। ও সাথে সাথে ওর মাসি হাসিনার সাথে দেখা করতে একটি লজে যায়। শহরের অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এরিয়াতে এই লজটি অবস্থিত, আর এখান থেকে হাসিনা পতিতালয়ের ব্যবসা চালায়। হাসিনা বলে আজ থেকে 15 বছর আগে ওর বিয়ে হয়েছিল, কিন্তু ওর কোনো সন্তান হচ্ছে না দেখে ওর স্বামী ওর শ্বশুর শাশুড়ির দেখাশোনা করার জন্য ওকে ওদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু যখন ওর শ্বশুর জানতে পারে যে হাসিনা কোনোদিন মা হতে পারবে না, তখন সে প্রতিদিন জোর করে হাসিনার ফায়দা ওঠাতো। তবে রোজ রোজ এরমটা সহ্য করতে করতে হাসিনা বিরক্ত হয়ে উঠেছিল, তাই একদিন ওর শ্বশুরকে বিষ খাইয়ে মেরে ফেলে। তারপর এই শহরে এসে এই ব্যবসা শুরু করে। কিছুক্ষণ কথা বলার পর সারা ওর অসুস্থ স্বামীর দেখাশোনা করতে বাড়ি ফিরে আসে, কিন্তু ওর 2 মেয়েকে হাসিনার কাছেই রেখে আসে। এত অসুবিধা সত্ত্বেও সারা হামিদকে ছেড়ে পালিয়ে যায় না। এই বাড়িতে সারার খুব লোনলি ফিল হচ্ছিল, তাই ও একাই ওর হাজব্যান্ডের সাথে কথা বলতে শুরু করে।
সারা বলে, এখন আমি বুঝতে পেরেছি কেন আমাদের সব আত্মীয়রা আমাদের ছেড়ে পালিয়েছে। আসলে ওরা বুঝতে পেরেছিল যে যুদ্ধ শুরু হতে চলেছে, আর আমাদের বাড়িটা লাইন অফ ফায়ারের একদম সোজাসুজি অবস্থিত, তাই সবাই এই বাড়ি ছেড়ে পালিয়েছে। সারা হামিদকে ধমক দিয়ে বলে, তোমার তো উচিত ছিল যুদ্ধ শুরু হচ্ছে দেখে আমাকে আর আমাদের 2 মেয়েকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু তুমি সেটা করতে পারোনি। সারা এটাও বলে, হামিদ যদি মারা যায় তাহলে হয়তো হামিদের কোনো ভাই সারাকে বিয়ে করে নেবে, তার ফলে সারা আর ওর মেয়েরা নতুন একটা জীবন পাবে। দীর্ঘ 10 বছরের বিবাহিত জীবনে সারা কোনোদিনও খুশি ছিল না। মাত্র 17 বছর বয়সে ওর বিয়ে হয়ে যায়, কিন্তু হামিদ সশরীরে ওকে বিয়ে করতে যায়নি। যেহেতু হামিদ যুদ্ধক্ষেত্রে ছিল, তাই সারাকে হামিদের ফটোগ্রাফের সাথে বিয়ে করতে হয়েছিল। ব্যাপারটা খুবই হাস্যকর, কিন্তু কেউ কোনোদিন সারার কষ্টটা বুঝতে চায়নি। সারার বাবা একজন জুয়ারি ছিলেন। উনি ওনার পরিবারের ওপর কোনো লক্ষ্য রাখতেন না। যদি উনি জুয়ায় জিততেন তাহলে খুব খোশ মেজাজেই থাকতেন, আর যদি হারতেন তাহলে বাড়ি ফিরে সারা আর ওর মাকে খুব মারতেন। এরপর একদিন জুয়ায় উনি ওনার সমস্ত টাকা পয়সা সব সম্পত্তি হেরে বসলেন। ওনার কাছে আর কিছুই বাকি নেই। তখন উনি সারার বোন মানে নিজের ছোট মেয়েকে একজন মধ্যবয়সী লোকের কাছে বিক্রি করে দেন। তবে সারা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে, কারণ ওর বাবা অন্তত ওকে বিক্রি করে দেননি। হ্যাঁ, এটা ঠিক যে সারার বিয়ে হামিদের মতো একজন বৃদ্ধ লোকের সাথে হয়েছে, কিন্তু তা হলেও হামিদ একজন সৈনিক। সারা এটা ভেবেই খুশি। সারা এটাও বলে, ওদের বিয়ের পর হামিদ যখন যুদ্ধক্ষেত্রে ছিল তখন ওর শাশুড়ি সারার দায়িত্বে ছিলেন। সারা যাতে কোনো পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে না পড়ে তার জন্য ওর শাশুড়ি রাত্রিবেলা ওর সাথেই ঘুমোতেন। সারা যখন স্নান করতে যেত তখন হামিদের এক ভাই লুকিয়ে লুকিয়ে ওকে দেখত। সারা এতে খুব ভয় পেত, কিন্তু কাউকে কিছু বলতে পারত না, কারণ যদি ওর শাশুড়ি জানতে পারেন তাহলে উনি সারাকেই দোষ দেবেন, ওকেই সন্দেহ করবেন। পরদিন সকালে সারা হাসিনার সাথে দেখা করতে যায় আর ওকে বলে, আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না, অনেক অপ্রিয় সত্য কথা আমি আমার প্যারালাইজড হাজব্যান্ডকে বলে ফেলছি। তখন হাসিনা ওকে পেশেন্ট স্টোনের ব্যাপারে বলে। এই পাথরের কাছে একজন মানুষ তার যত সিক্রেটস, তার জীবনে ঘটে যাওয়া যত অপ্রিয় সত্য সব প্রকাশ করে। এতে মানুষটার সমস্ত ট্রমা সেই পাথরটার মধ্যে গিয়ে জমা হয় এবং অবশেষে পাথরটা এক্সপ্লোড করে, যেন মানুষটা সেই ট্রমা থেকে মুক্তি পেল, সে তার মেলাঙ্কলি স্টেট থেকে বেরিয়ে আসতে পারল। এখানে যেহেতু সারা হামিদকে ওর মনের সব কথা জানাচ্ছে, তো হামিদ হচ্ছে সারার পেশেন্ট স্টোন। কিছুক্ষণ পর সারা বাড়ি ফিরে আবারও হামিদকে নিজের মনের কথা বলতে শুরু করে। সারা বলে, যখন তুমি যুদ্ধের থেকে ফিরে এলে তখন তোমাকে বাইরে থেকে দেখে তো খুব সুন্দর লাগতো, কিন্তু তোমার ওই দুটো ঠান্ডা চোখ দেখে আমি খুব ভয় পেতাম। এরপর থেকে আমরা একসাথে থাকতে শুরু করলাম, কিন্তু প্রতিদিন তোমার মা আমার পেটের দিকে লক্ষ্য রাখতেন। উনি চাইতেন যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা পুত্র সন্তানকে জন্ম দিই। পরদিন সকালে সারা কিছু শব্দ শুনে বাইরে যায় আর দেখে ওর প্রতিবেশীরা তাদের আত্মীয় পরিজনদের কবর দিচ্ছে। সারা বুঝতে পারে এই বাড়িতে সন্ত্রাসীরা আবারও যে কোনো সময় আসতে পারে আর হামিদকে মেরে ফেলতে পারে, তাই ও হামিদকে কয়েকটা বালিশ দিয়ে ঢেকে দেয় যাতে কেউ ওকে দেখতে না পারে। কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা এখানে চলে আসে। ওদের মধ্যে একজন ছিল মধ্যবয়সী একটি লোক, আরেকজন ছিল অল্প বয়সী একটি ছেলে। লোকটি সারাকে বন্দুক দেখিয়ে বলে, চুপ করে এখানে বসে থাকো। এই বলে সে বাড়িটা সার্চ করতে যায়, আর তখন অল্প বয়সী ছেলেটি সারার সামনে এসে দাঁড়ায়। একটু পরে লোকটি এসে সারাকে জিজ্ঞেস করে, তোমার পরিবারে কে কে আছে? সারা বলে, ও একজন বিধবা, ওই বাড়িতে ওর 2 মেয়েকে নিয়ে থাকে, আর ও একজন পতিতা। স্বামী মারা যাওয়ার পর সংসার চালানোর জন্য ওই কাজ করতে বাধ্য হয়। এটা শুনে লোকটি খুব রেগে যায়, সারাকে যা মনে হয় তাই শুনিয়ে দেয়। তারপর ওরা এখান থেকে চলে যায়। এরপর সারা গিয়ে হাসিনাকে সমস্ত ব্যাপারটা জানায়। হাসিনা বলে, তুমি একদম ঠিক কাজ করেছো, নইলে ওরা জোর করে তোমার ফায়দা ওঠাতো। ওরা বিশ্বাস করে একজন পতিতার সাথে রাত কাটানো খুবই লজ্জার ব্যাপার, কিন্তু একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলার সাথে রাত কাটানো খুবই গর্বের ব্যাপার। হাসিনা সারাকে আজকের দিনটা এখানেই থাকতে বলে, কিন্তু সারা বলে হামিদ বাড়িতে একা আছে, তাই ওকে বাড়ি ফিরতেই হবে। পরদিন সকালে কালকের অল্প বয়সী ছেলেটি আবারও সারার সাথে দেখা করতে আসে। সে সারাকে জিজ্ঞেস করে, তুমি কত টাকা চার্জ করো? সারা বলে, তুমি ভুল করছো, আমি কোনো পতিতা নই। কালকে আমি তোমাদের থেকে বাঁচতে মিথ্যে কথা বলেছিলাম। কিন্তু ছেলেটি সারার কোনো কথাই শোনে না। ও কিছু টাকা মাটিতে ছুঁড়ে ফেলে, তারপর সারার ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে কয়েক সেকেন্ডের বেশি সে টিকতে পারে না। সারা বুঝতে পারে এটা ছেলেটির প্রথমবার ছিল। ছেলেটি চলে গেলে সারা স্নান করতে যায়, নিজেকে ভালো করে পরিষ্কার করে। তারপর ছেলেটি ওর সাথে যা যা করেছে সব কিছু হামিদকে বলে। কিছুক্ষণ পর ওর প্রথম উপার্জনের টাকাগুলো দিয়ে পানীয় জল আর ওষুধ কিনে আনে। পরদিন ছেলেটি আবার আসে আর সারাকে আরও কিছু টাকা অফার করে। এবার সারা আর আপত্তি করে না, ছেলেটিকে পাশের ঘরে নিয়ে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। ছেলেটি চলে গেলে সারা আবারও হামিদের সাথে সব কথা শেয়ার করে। সারা জানে হামিদ যদি সুস্থ থাকতো তাহলে এখনই সারাকে মেরে ফেলতো। তবে সারা এটাও বলে,
হামিদের সাথে সারা কখনোই সুখী হতে পারেনি। সারার ইচ্ছেগুলোকে হামিদ কোনো দিনও গুরুত্ব দেয়নি। হামিদের থেকে এই ছেলেটি অনেক ভালো, সে সারাকে খুশি করতে পারে, আর দিনের পর দিন সে ইমপ্রুভ করছে। পরদিন সকালে ছেলেটি আবারও আসে। সারা বলে আজ ওর শরীরটা ঠিক নেই। ছেলেটি বলে ও আজ শুধু গল্প করতে এসেছে। সারা ওকে ঘরে নিয়ে গেলে ছেলেটির শরীরে সিগারেটের ছ্যাঁকার দাগ দেখতে পায়। ছেলেটি বলে ও একজন অনাথ, সন্ত্রাসকারীরা ওকে রাস্তা থেকে কুড়িয়ে পায়। ওরা ওকে মানুষ করে, কিন্তু প্রতিনিয়ত ওর ওপর অত্যাচারও করে। অসহায় ছেলেটিকে দেখে সারার খুব মায়া হয়। ও ওকে সান্ত্বনা দেয়, আর ওরা দুজনকে ভালোবাসতে শুরু করে। পরদিন সকালে সারা ওর ঘরের বাইরে একটা প্যাকেজ দেখতে পায়, যার মধ্যে ছিল কিছু ফল আর একটা সোনার নেকলেস। সারা বুঝতে পারে এগুলো ওই ছেলেটিই রেখে গেছে। এরপর ও একটা সুন্দর পোশাক পরে এবং ভালো করে মেকআপ করে। তারপর ছেলেটির জন্য অপেক্ষা করতে থাকে। সারা হামিদকে বলে ও কোনোদিন মা হতে চায়নি, ওর বাচ্চাটিকে নষ্ট করে দিতে চেয়েছিল। সারা এটাও বলে হামিদ ওর মেয়ে দুটির আসল বাবা নয়। হামিদ জানে না, কিন্তু ডাক্তার বলেছিল হামিদ কোনোদিনও বাবা হতে পারবে না। দোষ হামিদের মধ্যে আছে। সারা তো সম্পূর্ণ সুস্থ, কিন্তু হামিদের মা নাতি পাওয়ার জন্য উতলা হয়ে ওঠেন। উনি বলেন সারা যদি মা হতে না পারে তাহলে সারাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন, তারপর হামিদের আবার বিয়ে দেবেন। তখন সারা হাসিনার সাথে মিলে একটা উপায় বের করে। হাসিনা একজনকে নিয়ে আসে যার সাথে সারা রাত কাটায়। এর কয়েক মাস পর ওর একটি কন্যা সন্তান হয়, কিন্তু হামিদের মায়ের তো পুত্র সন্তান চাই। তাই সারা আবারও আরেকটি লোকের সাথে রাত কাটায়, কিন্তু এবারও কন্যা সন্তানই হয়। এই দুইবারই সারার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। ও কোনোবারই ওই দুটি লোককে দেখতে পায়নি, তাই ও সত্যি জানে না ওর মেয়েদের আসল বাবাকে। এই মেজর সিক্রেটটা রিভিল করতেই হঠাৎই হামিদ কোমার থেকে বেরিয়ে আসে। ওর জ্ঞান ফিরতেই ও সারার গলা চেপে ধরে। সারা শ্বাস নিতে পারছিল না, অনেক চেষ্টা করছিল নিজেকে ছাড়াতে, কিন্তু হামিদের শক্তির সাথে ও পেরে উঠছিল না। অবশেষে ও একটা ছুরি দিয়ে হামিদের পিঠে স্ট্যাব করে। হামিদ মারা যায়, আর তার ফলে সারার চোখ কান্নায় ভেসে যায়। এমন সময় ওই ছেলেটি এখানে চলে আসে আর নিজের চোখের সামনে এসব ঘটতে দেখে। আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।